ইয়াং জেনারেশনকে সম্পৃক্ত করতে হবে। স্টুডেন্ট যারা আছে স্কুল কলেজে, তারাই আমাদের ভবিষ্যৎ ফিউচার। তাদেরকে যদি আমরা সম্পৃক্ত না করতে পারি, আমরা একা করলে হবে না। কারণ তাদের কোথাও একটা মানববন্ধুকে মধ্যে দেখবেন যে আপনি ওখানে 500 ছেলে মেয়ে পেয়ে গেলেন, এবং স্টুডেন্টরা কোথাও একটা প্রোটেস্ট করলে সেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ পায়। আমরা কিন্তু এই একদিন আগে দিলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তাদের প্রায় 20,000 স্টুডেন্টের জগন্নাথ বিশ্ববিদ্যালয়, মোর দেন 20,000, তারা দাবি দেওয়া করলো, এবং তাদের দাবি দেওয়াগুলো কিন্তু বেশিরভাগই মানছে। কি দাবি দেওয়া? যে আমাদের আবাসন সমস্যা, 20,000 বেশি স্টুডেন্ট, আবাসন সমস্যা, আমাদের এখানে 2,000 স্টুডেন্টের থাকার ব্যবস্থা নাই। তারা রাজি হয়েছে 70% স্টুডেন্ট থাকার ব্যবস্থা তারা করে দিবে, এবং যতদিন করতে না দেবে সেটার জন্য তারা ভাতা দেবে। এখানে কিন্তু কোটি কোটি টাকা ব্যাপার, এবং তাদের সেকেন্ড ক্যাম্পাস করার জন্য বলা হয়েছে, সেটা রাজি হয়েছে। তারা বলছে যে এই বছর আমরা বাজেট বাড়াই দিছি, কোনো বাজেট কাটছাট করা যাবে না। আন্দোলনের মুখে অনেক কিছু দাবি আদায় করা যায়। অতএব সেই ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে, সেমিনার করতে হবে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যুব সমাজকে মোটিভেটেড করতে হবে। সবাইকে নিয়ে আমরা এইসব জায়গায় যেতে হবে, স্কুলে প্রোগ্রাম করতে হবে। কাজটা কিন্তু অনেক কঠিন, এবং আমি কতগুলো জিনিস চিহ্নিত করেছি। আমার কাছে মনে হচ্ছে 1 নাম্বার মাদক, 2 নাম্বার এই বর্জ্য নিক্ষেপ বন্ধ করা, 3 নাম্বার পরিকল্পিত পরিবহন ব্যবস্থা, 4 নাম্বার ভূমিদস্যু চাঁদাবাজ মুক্ত এবং ফুটপাত মুক্ত সাবার চান। আরও আছে, কিন্তু এগুলো আমাদের অন্যতম। এগুলা করলে আইন শৃঙ্খলা উন্নয়ন হয়ে যাবে, এবং যেটার কারণে আজকে এই যে সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে, আইন শৃঙ্খলা অবনতি হচ্ছে, একটা উল্লেখযোগ্য লোক এখান থেকে টাকা পয়সা না কামিয়ে সে টাকা কামাতে পারছে, এই কাজগুলো বন্ধ হয়ে যাবে। আমরা চাই দেশ শিল্পায়িত হোক, কিন্তু অপরিকল্পিত শিল্পায়ন, যে শিল্পায়নের দূষিত বর্জ্য দিয়ে আমাদের দেশের পরিবেশ দূষণ করা হয়, সেই মতো শিল্প আমরা চাই না। আমরাই যদি না বাঁচি, এদেশের জনগণ যদি না বাঁচে, উন্নয়ন দেয় কি হবে? আজকে এই সাভারের নদী, বংশাই, ধলেশ্বরীতে হাজার হাজার জেলে সম্প্রদায় আছে, তাদের রুজি রোজগারের একমাত্র পথ নদী। এই নদীতে আজকে একটা মাছ তো বড় কথা কীটও নাই, তারা আজকে বেকার হয়ে গেছে। নদীর পানি ব্যবহার করা যায় না কোনো কৃষিকাজে। হাজারীবাগকে বাঁচানোর জন্য, বুড়িগঙ্গাকে বাঁচানোর জন্য আবার তেঁতুল জোড়া আসছে, এইটা যাতে দ্বিতীয় হাজারীবাগ না হয়। আজকে দ্বিতীয় হাজারীবাগ হয়ে গেছে। কাজে আজকে প্রশাসনের কর্মকর্তা, পরিবেশের কর্মকর্তা, ইটিভি বাধ্যতামূলক প্রতিটা কারখানায় কেন সেটা চালু হয় না? ক্ষমতা আজকে একটা রাজনৈতিক শক্তির হাতে, একটা প্রশাসনিক হাতে। কাজে আমরা বিনীত অনুরোধ জানাবো, আপনাদের মাধ্যমে অতি সত্বর নির্বাচন দেব, জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক, এবং জনগণের নেতৃবৃন্দ আপনাদের কাছে যে কমিটমেন্ট দিবে, সেই কমিটমেন্ট বাস্তবায়ন করতে তারা বাধ্য থাকবে। সাভারের সমস্যা এটি নতুন করে বলার কিছু নেই। এখানে যারা আছি আমরা সবাই সাভারের নাগরিক। গত 5ই আগস্টের পরে আমরা প্রতিদিনই দেখছি যে একটা উৎসবের দাবি দেওয়ার বন্যা চলছে আর কি। প্রতিদিনই দেখবেন আপনি ঢাকা শহরে এত দাবি দেওয়া নিয়ে সবাই আসছে। এতদিন কোথায় ছিলেন এরকম প্রশ্ন প্রায়ই অনেকে করেন। আমি সচিব ছিলাম 3 বছর, সেখানেও কিন্তু আমি সাভার থেকেই অফিস করেছি এবং এখনো এখানেই থাকি। তো এটির সাথে আমার নতুন করে জানাশোনার কিছু নেই। এটির সাথে কখনো কখনো আমাদের মনে হয়েছে যে আসলে এগুলো দেখার বোধহয় কোনো কর্তৃপক্ষ আমাদের নেই, থাকলেও তারা এতটাই অন্য কাজে ব্যস্ত যে এটি একটি গৌণ কাজে পরিণত হয়েছে। সেই জন্য আমরা বলি এটি আসলে আধুনিক ব্যবস্থাপনা থিওরিতেও বলা হয়, জনগণের ভয়েস যদি ঠিকমতো রেইজ না করা যায়, জনগণের মানে ভয়েস ফ্রম বিলো, এটি একটি থিওরি, এটি যদি কার্যকরভাবে উপস্থাপিত না হয়, তাহলে এই যখন সরকার বা সরকারি দপ্তরগুলো মূল সমস্যা থেকে বিচ্যুতি ঘটে, সেখানে ফিরিয়ে আনা যায় না। সেই জন্য নাগরিক ভয়েস খুব ইম্পর্টেন্ট। বাচ্চাদের বেতন আছে 5,000 টাকা, এত বেতন দিয়ে আমরা পড়ালেখা করাচ্ছি আমাদের ছেলে মেয়েদেরকে। কোথায় যাচ্ছে তারা, কি শিখছে, তারা কেন জাতীয় পর্যায়ে কম্পিটিশনে আসতে পারছে না? যে আমাদের
ছেলেমেয়েরা কিন্তু জিপিএ 5 পাচ্ছে, ডাবল পাচ্ছে, কিন্তু অ্যাডমিশন টেস্টে ফেল করছে। এটি কিন্তু দিন শেষে কিন্তু আমরা যত যাই বলি, উন্নয়ন করি, যাই করি, আমার সন্তান যদি সেই প্রকৃত শিক্ষা শিক্ষিত না হতে পারে, এই সমাজ কিন্তু আপনাকে কিছু ফেরত দেবে না। সমাজ ওই যেটা মাদকের কথা বললেন, কিশোর গ্যাংয়ের কথা বললেন, ওইটাই তৈরি করবে। তো শিক্ষা হলো সমস্ত কিছুর মেরুদণ্ড, সবকিছুর কেন্দ্রবিন্দু। আমি অনুরোধ করব, আনাচে কানাচে এত স্কুল তৈরি হচ্ছে, ব্যাংকগুলিতে হাঁটাই যায় না, এটা মানে বোধহয় শিক্ষা অঞ্চল বলা যেতে পারে বা ওয়ার্ড বলা যেতে পারে, পৌরসভা, এমন কোনো মানে বাংলা স্কুল, ইংলিশ মিডিয়াম, ইংরেজি স্কুল, ভার্সন, মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, ক্যাডেট মাদ্রাসা কি নাই। কিন্তু আলটিমেটলি আমরা কি প্রোডাক্ট প্রডিউস করছি সমাজের জন্য? তো এইগুলো আমি একটু আপনাদের বিবেচনার জন্য রাখলাম। বিগত 15 বছর বাংলাদেশে একটি দুঃশাসন এই দেশ পরিচালিত করেছে আওয়ামী লীগ সরকার। সেই সময় সাভারের যে উন্নয়ন হয়েছে, গুণগত মান খুবই খারাপ। সাভার পৌরসভা আওয়ামী লীগের আমলে মাত্র 22টা ঠিকাদারি লাইসেন্স ছিল। সেই 22 জন ঘুরে ফিরে তারা কাজ করেছে। ইউনূস সাহেব একটা সত্য কথা বলে গিয়েছেন, ফান্ডে টাকা নাই, 27.5 কোটি টাকা টেন্ডার দিয়েছিলেন তড়িৎ গতিতে গত নির্বাচনের আগ মুহূর্তে। যারা কাজ পেয়েছিলেন, আপনারা জানেন, সাভার পৌরসভার প্রতিষ্ঠার পর থেকে ইতিহাসে নাই যে দুদকে কোনো এই পৌরসভা অভিযান করেছে। আবার বাজারে যে জমি দখল, বাড়ি দখল কারা করছে কেউ কিন্তু নাম বলে না। আমার সময়ের অভাবে সজল নাম বলতে পারলাম না, তারপরেও বলি, এখানে আমাদের যে এই ফোরামের সভাপতি ছিল জনাব ঠান্ডু মোল্লা, তার ভাই মানিক মোল্লা আওয়ামী লীগের সেক্রেটারি ছিল সাভারে। তারা এই সাভারের বাজারে গণি সাভা এবং গণি সাহেবের ছেলেরা তারা এই সাভারের এই নদীর জমি দখল করে মাটি ভরাট করে দোকান করেছে। এই ব্যবস্থা তারা নিতে পারে নাই। আমরা বিশ্বাস করি যে আমাদের রাজনৈতিক দলের নেতা আগামীতে যদি বাংলাদেশের জনগণ বিএনপিকে ভোট দিয়ে নির্বাচিত করে, বিএনপি ক্ষমতায় আসলে আমরা এই কাজ পুরা করব না, এতদের প্রতিশ্রুতি আপনাদের সামনে দিয়ে যাচ্ছি। এবং আরেকটি কথা বলতে চাই, অনত বিলম্বে যে ঘরগুলো ভেঙে দেওয়া হয়েছিল সেটা মাটি খনন করে নদীটারে সম্প্রসারণ করা হোক এবং আস্তে আস্তে সম্মিলিতভাবে যে কোনো সমস্যা সাভারে রয়েছে আমরা সমাধান করব। রাজনৈতিক দলের একটি কর্মী হিসাবে আমরা আপনাদের পাশে আছি, অতীত ছিলাম, ভবিষ্যতেও থাকবো। যদি সাভারকে ক্লিন গ্রিন করতে চান, মানবিক সাভার করতে চান, আজকেই এখানে শপথ নেন, উদ্যোগ নেন যে আমরা সাভার পৌরসভার প্রথম অবস্থায় আমাদের যে কর্মঘণ্টা ব্যয় হয় প্রত্যেকটা কর্মব্যস্ত মানুষের, যে ফুটপাত দখল করে যারা ব্যবসা করতেছে, আসেন কালকের থেকে উদ্যোগ নেই, সাভার পৌরসভায় কোনো ফুটপাত দখলকারী থাকবে না। ফুটপাত দখল করে কেউ ব্যবসা করবে না। আপনি বলবেন আমি গরিব মানুষ, হ্যাঁ আমি গরিব, আমিও তো গরিব ভাই, আমার তো মিনিটের দাম আছে। আমি যখন সাবেক এমপি সাহেবের বাসার সামনে থেকে যখন সিটি সেন্টার পর্যন্ত আসি, আগে লাগতো আমার 2 মিনিট, ফুটপাত দখলকারীদের কারণে আমার সময় লাগে এখন 20 মিনিট। আমার 18 মিনিট সময় কে দিবে? কে দিবে 18 মিনিট সময়? আপনি তার দিকটা দেখবেন, আমার দিকটাও তো দেখবেন। আবার আসলে যারা আছি পৌরসভায় বেশিরভাগ এলিট পার্সন বাস করেন, আসেন আমরা একটা দিয়ে শুরু করি, তার পরবর্তীতে আমরা আসবো সন্ত্রাস দমনে। ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব। এই সমাজ কখনো খারাপ লোকরা নষ্ট করতে পারে না। এই সমাজ নষ্ট হয় তখন যখন ভালো লোকরা সমাজ থেকে মুখ ফিরিয়ে নেয়। এই সমাজে শতকরা 1 জন বা 2 জন লোক খারাপ, আপনারা 98 জন লোক ভালো। আসেন আমরা উদ্যোগ নেই, ঘরে বসে থাকলে হবে না। আজকেই সেই সময়, কালকের জন্য হয়তো আমার সেই সময়টা নাও থাকতে পারে। আপনি শান্তি চান, শান্তি চাইলে আপনাকে মাদকের বিরুদ্ধে কথা বলতে হবে। আর অন্যায় সবই অন্যায়, যেই করুক সেটা অন্যায় অন্যায়ই হয়। আপনারা একদম নিশ্চিত থাকেন, আপনারা বুকে ধারণ করে এই সাভার আমার, এই সাভারে আমি থাকবো, এই সাভারে আমি মারা যাওয়ার পর আমার সন্তানরা থাকবে। তাদের জন্য একটা নিরাপদ সাভার করার জন্য সবার আগে মাদক নির্মূল করা অত্যন্ত জরুরি। সাভারের হকার স্ট্যান্ডার্ড ও সাভারের বিষপুরা আপনারা অতি সত্বর এই যে সাভারের প্রশাসন, রাজনীতিবিদ এবং যারা অন্যান্য আছে, আপনাকে যাকে মনে চায় নিয়ে একটা কমিটি করার ব্যবস্থা করেন। আমি থাকবো সবার আগে। এইখানে অনেকেই নানাভাবে এটার সাথে জড়িত। এখানে সাভার পৌরসভা অনেক মেয়র প্রার্থী আছেন, আসেন সবাই এক মঞ্চে দাঁড়িয়ে সাভার পৌরসভা উন্নয়নে
ঐক্যবদ্ধ হয়ে এবং কাজ করি। বিএনপি এবং জামাতের নেতৃবৃন্দ, আমি ধন্যবাদ দিতে চাই নাগরিক কমিটি এবং সাভার নাগরিক ফোরাম আজকে যে অনুষ্ঠানের আয়োজন করেছে, আমি তাদেরকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। আমরা সরকারি প্রশাসনকে অনুরোধ করব, যদি ওই সীসা ফ্যাক্টরির যদি যথাযথ কাগজ না থেকে থাকে তাহলে আইনের আওতায় নিয়ে এসে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়ার জন্য। দ্বিতীয় বিষয় বলবো, আমার আশুলিয়া শিমুলিয়াতে জিরানি বাজারের পাশে একটা বর্জ্য মানে ময়লা ফেলার একটা জায়গা ওখানে অনাকাঙ্ক্ষিতভাবে গড়ে উঠছে, যেটা আমাদের নবীনগর থেকে চান্দরা যাওয়ার রাস্তার একদম সন্নিকটে। সেখানে এমন পরিবেশ তৈরি হয়, মাঝে মাঝে যেখানে আগুন দিয়ে যখন লাগানো হয়, পুরানো হয়, গাড়িতে এবং রিক্সায় কোনোভাবে সেখানে যাওয়া যায় না নাক বন্ধ না করে। এই জন্য সরকারি প্রশাসনকে অনুরোধ করবো, পরিবেশ যারা কাজ করে তাদেরকে অনুরোধ করবো সেটা দ্রুত সময়ের মধ্যেই যেন সেখান থেকে সরে অন্যত্র ব্যবস্থা করা হয় এবং আমাদের আশুলিয়া শিমুলিয়াটাকে যেন দূষণমুক্ত থেকে বাঁচানো হয়। আমাদের মগজের মধ্যে যে দূষণ রয়েছে, এই মগজকে দূষণ মুক্ত করতে হবে। আমরা দেখেন, জমি দখল কে করে, নদী দখল কে করে, কোনো মানুষই তো বুঝে, কেউ না কেউ করতে। সুতরাং আমরা রাজনৈতিক নেতৃবৃন্দ সহ আমরা যারা এই সমস্ত অপকর্মের সাথে জড়িত, আমরা যদি সিদ্ধান্ত নিতে পারি, রাজনৈতিক ঐক্যবদ্ধ যদি একটা সিদ্ধান্ত নিতে পারি, তাহলে এই বিপর্যয় থেকে গোটা জাতিকে, সভাবাসীকে রক্ষা সম্ভব হবে।